এবার তো তাহলে বাংলাদেশ একেবারে উন্মুক্ত হয়ে যাচ্ছে আমেরিকার জন্য। দাদা, আপনার নিশ্চয়ই মনে হ্যাঁ, থাকবে, নিশ্চয়ই জানেন, আপনার দেশ আপনি আরো ভালো করে জানেন, যে আমরা এই আলোচনাটাও করেছিলাম যে সেন্ট মার্টিন দখল করতে চেয়েছিল আমেরিকা, বলা ভালো জো বাইডেন, কিন্তু শেখ হাসিনা সেটা মেনে নেননি এবং তারপরই দেখা যায় যে তার বিরুদ্ধে একাধিক কৌশলগত পরিবর্তন হয় এবং তাকে দেশ ছাড়তে হয়। তার পেছনে এটাও, এই সেন্ট মার্টিনটাও কিন্তু একটা অন্যতম বড় কারণ ছিল। তাহলে কি এবার সেই পথটাই আমেরিকা প্রশস্ত করছে? দেখুন, একটা দীর্ঘ সময় ধরে সেন্ট মার্টিনে একটা এয়ার বেস, একটা নেভাল বেস তারা সেখানে করবে, এই ধরনের কথাবার্তা দীর্ঘ সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগকে নানানভাবে প্রেসার দেওয়া হয়েছে। আমি কোর্ট এবং আনকোর্ট আপনি বাদই দিলাম, মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি সরাসরি তিনি আমাকে এই কথা বলেছেন, এবং অন্য কোনো মাধ্যম আপনি বাদই দেন, আমার সাথে তার কনভারসেশনেও এই কথাগুলো উঠে এসেছে। পরিষ্কারভাবে তিনি বলেছেন যে এই ব্যাপারে তাকে প্রেসারাইজ করা হয়েছে, এই ব্যাপারে তাকে নানান ধরনের চাপ দেওয়া হয়েছে, কিন্তু তিনি সেটা শুনেননি। এবং একই সাথে তিনি এও বলেছেন যে আমাদের যে পার্বত্য চট্টগ্রামের যে দিকটা আছে এবং ভারতের যে মিজোরাম যে অঞ্চলটা আছে, বাংলাদেশের অঞ্চল এবং মিজোরাম এই দুটো মিলে একটি একটা খ্রিস্টান রাষ্ট্র তারা বানাতে চায়, খ্রিস্টান এবং ইহুদি রাষ্ট্র হ্যাঁ, ওইখানে বানাতে চায়, ছোট করে আরাকান রাষ্ট্র। অনেকটা ইস্ট তিমুরের মতো করে বানাতে চায়। সেইটাও তিনি আমাকে বলেছেন। এবং আমি ধরেন টিভিতে তো উনি এই কথা বলেছেন, মানে এটা ওই রোহিঙ্গাদের জন্য আরাকান রাষ্ট্রের মতো একটা কিছু। এটা যা না, আপনার ওই যে কুকি চীন আছে না, আচ্ছা, কুকি চীন, তারপর ওইখানকার যে পার্বত্য চট্টগ্রামের যেই সহযোগীরা আছে তাদের কিনা, আরাকানের ব্যাপারটা না, সেটা হচ্ছে যে কুকি চীনরা, যেটা হচ্ছে যে মিজোরাম তো মনে হয় আমাদের পার্বত্য চট্টগ্রাম বান্দরবন ওই এলাকাটাতে, আমি আচ্ছা, ভুল না করে থাকলে, কেমন আচ্ছা। ওই সাইডটা থেকে আসলে এই ট্রাইটা করা হয়েছে। বিশেষ করে আমাদের যে ক্ষুদ্র গোষ্ঠী আছে আমাদের পার্বত্য চট্টগ্রামে ওই অঞ্চলে, তাদের সাথে সেখানে আপনি জানেন একটা দীর্ঘ সময় যে চার্চের পাদ্রীরা সেখানে খ্রিস্টান ধর্ম প্রচার করছে, প্রচুর মানুষ, অসংখ্য মানুষ সেখানে খ্রিস্টান ধর্ম গ্রহণও করেছে। আমি জানি না যে এই ব্যাপারে আপনারা জানেন কিনা, বাট এটা ঘটেছে। তো আলটিমেটলি আমরা কে যেটা কোন নিয়ে ধর্মে আলোচনা যাবে। শুরু করেছিলাম দাদা, এই যে দুটো চুক্তি, একটা হচ্ছে এই যে অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং চুক্তি, আরেকটা হচ্ছে জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন চুক্তি। আপনি প্রথম চুক্তিটা বললেন, আমি দ্বিতীয় চুক্তিটা সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানবো। এই যে জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন চুক্তি, এই চুক্তিটা সম্পাদিত হলে কি হবে? কেন মোহাম্মদ ইউনূস এই চুক্তিটা সম্পাদন করার জন্য বা সাইন করার জন্য এতটা আগ্রহী? আচ্ছা, এই জিসোমিয়া চুক্তিটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার আমরা যখন আমেরিকা থেকে অস্ত্র ক্রয়ের জন্য বেশ কিছু নিয়ম নীতিমালা আছে, কেমন এই অস্ত্র ক্রয়ের ব্যাপারটাতে জিসোমিয়াটা হচ্ছে একদম কমপ্লিটলি, এটাকে আমরা সংক্ষেপে জিসোমিয়া বলি। এটা হচ্ছে এক ধরনের সামরিক ধরনের চুক্তি। এই চুক্তিটা এই চুক্তিটা যদি থাকে তাহলে আমরা আমেরিকা থেকে নানান ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন, মাথা রাখবেন, উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক সরঞ্জাম ক্রয় করতে পারবো, কেমন আমেরিকা কিন্তু, আপনাকে একটু বলে রাখা ভালো যে আমেরিকা কিন্তু একটা দীর্ঘ সময় বাংলাদেশের দুটো ব্যবসা করতে চাইছিল। একটা হচ্ছে সেনাবাহিনীর কাছে অস্ত্র বিক্রি করা, অনেকটা আমরা বলি এটাকে গুছিয়ে দেওয়া, যে আমাদের এত অস্ত্রের প্রয়োজন নাই, আমরা যুদ্ধটা করব কার সাথে। ঠিক কথা। আমাদের এই প্রশ্নটাই আপনার আমাদের কাছে করতে ন্যাশনাল বাজেটে চাইছিলাম যে কেন বাংলাদেশে যুদ্ধ করার প্রয়োজনটা কোথায়? আমরা যদি মানে হয়তোবা স্ট্র্যাটেজিক্যাল কারণে যে কোনো দেশেরই সেনাবাহিনী ইকুইপড হওয়া প্রয়োজন, দ্যাটস ফাইন, এটা নিরাপত্তার জন্য দরকার। কিন্তু আমরা যে উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্রের কথা এখানে বলা হচ্ছে, অর্থাৎ এই চুক্তি ছাড়া আমরা যা কিনতে পারি অন্যান্য দেশ থেকে বা আমেরিকা থেকেও, সেটা তো আমাদের জন্য মোর দ্যান এনাফ। কিন্তু আমাদের এই উচ্চ ক্ষমতা সম্পন্ন হেলিকপ্টার, অস্ত্র, মিসাইল এগুলো আমাদের লাগবে কেন, সেটা আমার প্রশ্ন। কারণ আমাদের একদিকে রয়েছে ভারত এবং অন্যদিকে আছে মিয়ানমার, যেই কোনো দেশের সাথে আমাদের কোনো যুদ্ধের কোনো আশঙ্কাই আমি কখনোই করি না, টু বি অনেস্ট উইথ ইউ। এবং বাংলাদেশের সেনাবাহিনীকে বছরের পর বছর এই এত সেনাদেরকে এখানে বসিয়ে রাখা, তাদের অস্ত্র, গোলা বারুদ, খাওয়া দাওয়া, যদিও আমি মনে করি বাংলাদেশ গত 54 বছরে কোনো যুদ্ধ গেছে এই ধরনের কোনো নজির নেই।
বাংলাদেশের ইন্টারনাল ম্যাটারই ডিল করতে পারে না। এই যে আপনার 5ই অগাস্টের জঙ্গি হামলা, এইটাই সেনাবাহিনী ডিল করতে পারেনি। বছরের পর বছর তারা আমাদের প্রেসিডেন্টদেরকে মেরেছে, জাতির জনককে মেরেছে, এরপরে প্রেসিডেন্টদেরকে মেরেছে। হত্যা, লুণ্ঠন, দেশ দখল, এগুলোতেই তারা মত্ত ছিল। এই পর্যন্ত যতগুলো দুর্ঘটনা ঘটিয়েছে সেনাবাহিনী ঘটিয়েছে। তাহলে এই সেনাবাহিনী উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র দিয়ে কি করবে? এটা হচ্ছে আমার। তাহলে কি দাদা এই জায়গাটায় আপনি আমাদের সঙ্গে থাকুন, তাহলে একটু এই আলোচনাটায় আসবো। যখন আমেরিকার সঙ্গে এত বড় একটা চুক্তি সম্পাদন করার জন্য মোহাম্মদ ইউনূস এগিয়ে যাচ্ছেন, তাহলে কি তিনি টাকা নিচ্ছেন? সেই প্রশ্নটা উঠে আসছে। কারণ মোহাম্মদ ইউনূসের তার যে কত টাকার ভাড়ার কোথা থেকে তিনি টাকা জড়ো করেছেন, এবং একই সঙ্গে তিনি তার ইন্টারেস্ট ফাঁকি দিয়েছেন, কর দেননি, তাহলে কি টাকা নিচ্ছেন? আসুন আপনাদের এবার সেদিকে নজর দিই। আমরা মোহাম্মদ ইউনূসের তার যে ব্যক্তিগত জীবন, তার যে টাকার প্রতি কতটা লোভ, সেটা নিয়ে আলোচনা করেছি। লোভ, কোট আনকোট লোভ, এই শব্দটাই বলা বোধহয় এখানে সমীচীন। কারণ যেভাবে তিনি টাকা নিয়েছেন এবং নিজের কোম্পানিতে টাকা বিলিয়েছেন, তাহলে কি তিনি টাকা নিচ্ছেন এই সেনা, বিমান, নৌঘাঁটি বানাতে? আমাদের এটা একটু দেখার বিষয় হচ্ছে যে এই অস্ত্রের চুক্তিগুলোতে কারা কারা আছে। বিশেষ করে ইউনূস সেন্টার থেকে বা আপনার গ্রামীণের পক্ষ থেকে কারা কারা এই চুক্তির ব্যাপারে কথাবার্তা বলছে, মিডলম্যান কারা। কারণ এই চুক্তিটা এইভাবে সরাসরি হয় না যে ধরা যাক এটার মধ্যে মিডলম্যান থাকে, দালাল জাতীয় লোকরা থাকে যারা আনবে, কন্ট্রাক্ট নিবে, এই ধরনের ব্যাপার স্যাপার থাকে। তো সেইটা দেখার পরে বলা যেতে পারে আর কি যে এখানে ইউনূসের কোন এজেন্টটা আছে, সেখানে কত টাকার লেনদেন হচ্ছে, কমিশনের ব্যাপার আছে। কারণ আপনি জানেন যে অস্ত্র ক্রয় বিক্রির ব্যাপারে এটা যদি G2G হয় অন্য কথা, তবে আমার ধারণা যে এখানে কন্ট্রাক্টর থাকবে এবং মিডলম্যান থাকবে। আপনাকে একটা তথ্য আমি দিয়ে রাখা ভালো যে বাংলাদেশ আর্মস ফোর্সেস ডিভিশনের পক্ষ থেকে 2022 সালে 21 সালেই কিন্তু তৎকালীন সরকারকে জানানো হয়েছিল যে আমাদের এই ধরনের অস্ত্র চুক্তির প্রয়োজন নেই। আচ্ছা, সেই সময় বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রী ছিলেন আব্দুল মোমেন, তিনি যেই কথা বলেছিলেন সেটা মনে হয় আমি আপনাকে একটু কোট আনকোট একটু বলি, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। আমি যেই কথাগুলো বলেছি সেটাই বলেছে আসলে, যে আমরা কারো সঙ্গে যুদ্ধ করব না, আমরা তো অস্ত্রের ভান্ডার সৃষ্টি করতে চাই না, কারণ আমাদের প্রয়োজন নেই। আমরা খুব শান্তিপ্রিয় দেশ, সব প্রতিবেশীর সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। অস্ত্র সংগ্রহ করলেই যুদ্ধ যুদ্ধ ভাব আসে, আমরা ওগুলোতে নেই। তোমরা অন্য প্রযুক্তি আছে, মানে যুক্তরাষ্ট্রকে বলছে তোমাদের অন্যান্য প্রযুক্তি আছে, সেটা আমাদের দাও, অস্ত্র আমাদের খুব কম প্রয়োজন। বুঝতে পারছেন? এইটা ছিল আমাদের তৎকালীন ফরেন মিনিস্টার আব্দুল মোমেন সাহেবের স্টেটমেন্ট। আচ্ছা, তো আপনি বুঝতেই পারছেন যে আমি আপনাকে যে কথাটা বলেছি একই কথা বাংলাদেশের সরকার তখন পোষণ করতেন, এবং এটাই খুবই স্বাভাবিক একটা ব্যাপার। জিসুমিয়া চুক্তিটা আর এসএসসি চুক্তির ভেতরে কিন্তু দুটো আলাদা আপনার স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার আছে। একটা হচ্ছে যে তারা আমার কাছে অস্ত্র বিক্রি করতে চাইছে, কারণ সারা পৃথিবীতে কিন্তু যুদ্ধ বিগ্রহ লাগিয়ে মার্কিন প্রশাসনে কিন্তু নানান জায়গাতে যুদ্ধ লাগায় এবং অস্ত্র বিক্রি করে, এটা তাদের একটা ব্যবসা। এবং এটাকে মার্কিন প্রশাসনের ব্যবসা না, এটার পেছনে বড় বড় ব্যবসায়ীরা আছে, এমন সব মাফিয়ারা আছে, এমন সব লোকেরা আছে, হয়তোবা তাদের সাথে আমাদের মতো গরিব রাষ্ট্র, দরিদ্র রাষ্ট্র পেরে ওঠে না, বা আমাদের পক্ষে পারা সম্ভব হয় না।